নমস্কার বন্ধুরা, ক্রিকেট যে অনিশ্চয়তার গেম আজকে কিন্তু সেটাও প্রমাণ হয়ে গেল। দিল্লি ক্যাপিটাল যে এইভাবে ম্যাচটা জিতবে আমরা কিন্তু কখনো ভাবিনি। কারণ যেখানে 4 উইকেট হারিয়ে গেছে পাওয়ার প্লের মধ্যে, 70 রানের মধ্যে 5 উইকেট, মানে অর্ধেক টিম ডাগ আউটে চলে গেছে, সেই টিম যে 210 রান চেস করে জিতবে এটা কিন্তু কেউ কখনো ভাবেনি। 90% গেম হারার মুখ থেকে এসে 10% জেতার চান্স যেটা ছিল সেটা কিন্তু দিল্লি অর্জন করলো। আর কেন জিতলো? কারণ হলো একটাই নাম, আশুতোষ শর্মা। আশুতোষ শর্মা আমরা সবাই জানি, কারণ আশুতোষ শর্মা পাঞ্জাব কিংসের লাস্টের কটা ম্যাচে খুব ভালো পারফরমেন্স করেছিল। আশুতোষ শর্মার সঙ্গে সঙ্গ দিয়েছে ভিপরাজের ইনিংস কিন্তু অনেকটাই ডিফাইন করে দিয়েছে ম্যাচটা। কারণ ভিপরাজ যে 15 বলে 35 যে পারিটা খেলেছে, এখানে কিন্তু আশুতোষ শর্মা লাস্ট পর্যন্ত গিয়ে যে এন্ডে যে ফিনিশ করেছে তার জন্য ক্রেডিট কিন্তু ভিপরাজের অনেক আছে। তার সঙ্গে বলবো বোলিংয়ে যেভাবে দিল্লি ক্যাপিটালস কামব্যাক করেছে। কারণ দেখুন, নিকোলাস পুরান 30 বলে 70+ প্লাস মিচেল মার্শ 70+ রান করা সত্ত্বেও সেই রানটা 250-র মধ্যে আটকে দেওয়া, এটা কিন্তু কম বড় কথা নয়। কারণ বিশাখাপত্তনম এমন একটা পিচ, যে পিচে মিনিমাম রান 250 হয়। আমরা দেখেছি কলকাতা নাইট রাইডার্স একবার দিল্লি ওই বিশাখাপত্তনমে খেলতে গেছিল, এই রানটা এর থেকে অনেক বেশি রান 250-র কাছাকাছি হয়েছিল। সেই ম্যাচটাও কম্পিটিশনের জায়গায় গেছিল। তো বিশাখাপত্তনমের নতুন গ্রাউন্ডটা এমনভাবে বানানো হয়েছে, এমনি পুরো 4টে সাইডই তো ভীষণ ছোট সাইড কিন্তু করেছে। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, লাস্টে মিচেল স্টার্ক হয়তো প্রথম দিকে রান দিয়ে দিয়েছে, কিন্তু লাস্টের দিকে তার ওয়ার্ল্ড ক্লাস বোলিংটা সে দেখিয়ে দিল। আশুতোষ শর্মা যদি ব্যাটিং দেখা হয়, আশুতোষ শর্মা কিন্তু একটা ফলস কোনো শট নেই, পুরোটা সব শট কিন্তু পারফেক্ট। সব শট ব্যাটের মাঝখানে লাগছে, কোনো স্লোয়ারে বা পেসে তার কোনো প্রবলেম নেই, দারুণ ক্লিন হিট। কিন্তু ইন্ডিয়ার টিমের ভবিষ্যৎ বলে জানা যাচ্ছে যে নাম্বার 7-এ যে প্লেয়ার ম্যাচ উইনিং পারি খেলে তার মধ্যে কিছু হলেও কিছু না কিছু একটা আছে। আর যদি লখনৌর দিক থেকে দেখা যায়, 27 কোটি টাকা দিয়ে কিনেও কিন্তু না রানের খাতা খুললো ঋষভ পন্থের, না একটা রান আউট করে ম্যাচ জেতাতে পারলো। সব হয়ে গেছিল, 9 উইকেট পর্যন্ত চলে গেল দিল্লি, কিন্তু লাস্টে যদি স্টাম্প আউটটা করে দিত তাহলে কিন্তু লখনৌ ম্যাচটা জিতেই যেত। সেখানে ক্যাপ্টেনশিপের ভুল তো আমি বলবোই, প্লাস নিজের নার্ভটাকে সে কন্ট্রোল করতে পারলো না। নিজের ব্যাটিংয়ে তো রান নেই, নিকোলাস পুরানে যদি ক্যাচ না মিস হতো রানটা মনে হচ্ছে 180-র মধ্যেই থেকে যেত। প্লাস মার্কারামকে এভাবে চুজ করা সামার জোসেফের ওপরে, আমি যখন দেখছি আমার বলিং সবাই চোট, আমার মায়াঙ্ক যাদব এনসিএতে আছে, আমার মহসিন খান আউট অফ আইপিএল হয়ে গেছে, আমি তাহলে বলিং না আমি স্ট্রং করে আমি ব্যাটিংয়ে মার্কারামকে খেলিয়ে দিলাম কেন? একটা ইন্ডিয়ান যে কুলকার্নি বলে একটা প্লেয়ার আছে, আয়ুষ বাদিনীকে ওপেন করানো যায়, আরও বাংলার ঘরোয়া ক্রিকেটে অনেক প্লেয়ার আছে, তাদেরকে তো ওপেন করাতে পারতাম। মার্কারামকে ওপেন করে দিলাম। মার্কারামের জায়গা হয়তো সামার জোসেফ খেললে বলিংয়ে প্রবলেম হতো না। প্রথম দিকে বলিং খুব ভালো হচ্ছিল স্পিনার, যখন ডেথ ওভার চলে এলো, ডেথ ওভারতে স্পিন করতে পারবে না, তো যখন ডেথ ওভার চলে এলো তখনই কিন্তু এই ইনএক্সপিরিয়েন্স বলিং একটা চোখে পড়লো। ক্যাপ্টেন্সিপের ভুল আছে, কারণ যেখানে শার্দুল ঠাকুর 2 ওভারে 19 রান দিয়ে 2 উইকেট, সেখানে তার কোনো ওভারই নেই। ঋষভ পান্তের ইনএক্সপিরিয়েন্স ক্যাপ্টেন্সি আমরা দিল্লিতেও দেখেছি, দিল্লি সেই জন্য কখনো উন্নতি ভালোভাবে করতে পারেনি। তার ব্যাটিংয়েও তেমন পারফরমেন্স আসতো না, এখানেও ব্যাটিংটা করতে পারলো না, শুধু ঢেকে গেল নিকোলাস পুরানের জন্য আর মিচেল মার্শের জন্য। এভাবে যদি এই ভালো টিম, লখনৌর টিম কিন্তু ভালো বলিং সাইড, প্রথম থেকে বলে এসছি বলিং সাইড সব থেকে বাজে হলো লখনৌর, কারণ কোনো বিদেশি ফাস্ট বোলার নেই। অন্যান্য টিমে হ্যাজেলউড, আর্নিক নকিয়া, এখানে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জোফ্রা আর্চার, ট্রেন্ট বোল্ট, এরা সবাই আছে, কিন্তু এখানে কিন্তু কোনো বলিং নেই, সব ইন্ডিয়ান বলিং, সব ইন্ডিয়ান বলিং খারাপ বলছি না, কিন্তু বিদেশি ফাস্ট বোলার অবশ্যই দরকার। কোনো টুর্নামেন্ট জিততে গেলে হয়তো একটা দুটো ম্যাচ জেতাই যাবে, কিন্তু কখনো টুর্নামেন্ট যায় না। গাম্ভীর একটা ভালো কথা বলেছিল, হয়তো ব্যাটসম্যানরা একটা দুটো ম্যাচ জেতাবে, কিন্তু বোলার কিন্তু পুরো টুর্নামেন্ট জেতাবে। দিল্লি দারুণ ম্যাচটা খেলেছে, পজিটিভ তো দিল্লির দিকে অনেক আছে, কিন্তু দিল্লিকে শুধু টপ অর্ডার নিয়ে একটু ভাবতে হবে, বেশি ভাবার দরকার নেই। প্রথম ম্যাচ জিতে গেছে, এনজয় করুক, এটাই অনেক। কারণ দিল্লি ক্যাপিটালসে KL রাহুলও চলে আসবে, সে কংগ্রেচুলেশন, তার একটা মেয়ে হয়েছে, সেই জন্য এই প্রথম ম্যাচটা খেললো না। আশা করেছিলাম যে ওল্ড টিমের বিরুদ্ধে নিউ টিমের একটা রাইভেলারি হবে। ঠিক আছে, KL রাহুল নেক্সট এলে আই থিঙ্ক অভিষেক পোরেল চলে যাবে। সমীর রিজভি ভালো প্লেয়ার, দারুণ একটা কভার টাইপ দেখলাম, এখানেই বোঝা গেল তার কতটা ট্যালেন্ট।
আমরা আশুতোষ শর্মাকে সবাই চিনে এসেছি, আরও নামটা সে উজ্জ্বল করে দিল আজকে। প্লাস ট্রিস্টান স্টাফস ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার আমার মনে হয় ইন্ডিয়ান কন্ডিশনে, ইন্ডিয়ান স্পিনার ভালো খেলে বিদেশির মধ্যে। ওপরে তো ম্যাকগ্রোক আছেই, প্লাস ফ্যাব ডুপ্লেসিস আছে, তার সঙ্গে যদি কেএল রাহুল যুক্ত হয়ে যায় টিমটা খুব মজবুত লাগবে। প্লাস একটা জিনিস আমার মনে হয় এখানে চেঞ্জ করা দরকার, সেটা হলো মুকেশ কুমারের জায়গায় নাটরাজন কিন্তু পাওয়ার প্লেতেও করতে পারে একটা ওভার, মিডিল ওভারেও 2টো ওভার করে দিতে পারে, প্লাস ডেথ ওভারে কিন্তু ইনক্লুডিং মোহিত শর্মা মিচেল স্টার্কের সাথে ভালো কম্বিনেশন হবে। প্লাস মিডিলে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব থাকছে, বলিংটা খুবই বেটার। আমি বলবো এই আইপিএলে সব থেকে বলিং গুজরাটের পরে যদি কারো থাকে সেটা হলো দিল্লি ক্যাপিটালসে। ব্যাটিংয়ে প্রবলেম আছে, সব টিমের কিছু না কিছু প্রবলেম থাকবেই, তবে কেএল রাহুল এলে ব্যাটিংটা একটু স্ট্রং হবে। কালকে সব থেকে বড় ম্যাচ আসতে চলেছে, সেটা হলো গুজরাট জায়ান্টস ভার্সেস পাঞ্জাব কিংস পুরো নতুনভাবে শুরু করছে। রিকি পন্টিং, শ্রেয়াস আয়ার, স্টোয়নিস, ম্যাক্সওয়েল, মার্কো জনসন, উমার জাই, ইংলিশ, নেহাল বাদিরা, প্লাস আর্শদীপ সিং চাহেল, এদিকে গ্লেন ফিলিপস থাকছে, সাই সুদর্শন, প্লাস মোহাম্মদ সিরাজ ব্যাঙ্গালোর থেকে গুজরাটে, রশিদ খান থাকবে, রাহুল তেবাটিয়া থাকবে, আর সাই সুদর্শন থাকবে। অসাধারণ একটা ম্যাচ হবে, জশ দ্য বস থাকবে। কাল দেখা হচ্ছে, নমস্কার, শুভরাত্রি। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও আসবে, তো এই ধরনের ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক আর শেয়ার করতে ভুলবে না।